যমুনা সেতু হওয়ার পর আমাদের গ্রামের পাশ দিয়ে একটা হাইওয়ে হয়। এই হাইওয়েটাকে কেন্দ্র করে কিছু ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তো এই ব্যবসা প্রতিষ্ঠানের যারা মালিক এবং ম্যানেজাররা ছিলেন, তাদেরকে দেখতাম আমাদের গ্রামের যে মাতব্বর যারা ছিলেন তাদেরকে সবসময় সন্তুষ্ট রাখতেন, তাদেরকে গিফট দিতেন, খাওয়াইতেন, এগুলো করতেন। তো আমি বুঝতাম না যে এগুলো আসলে কেন করেন। পরবর্তীতে গিয়ে বুঝলাম যে এই গ্রামের মানুষজন যদি ডিস্টার্ব করে, তাহলে এই এলাকাতে ওই বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলি সফলভাবে বা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবে না। কিন্তু এই পুরো গ্রামের সব মানুষকে স্যাটিসফাইড রাখাটা তাদের পক্ষে সম্ভব না। এজন্য যে টেকনিকটা তারা অবলম্বন করতেন সেটা হচ্ছে যে গ্রামের যে মাতব্বররা ছিলেন তাদেরকে সন্তুষ্ট রাখতেন, যেন তারা সন্তুষ্ট থাকলে গ্রামটাও হয়তো মাতব্বররা শান্ত রাখবে। প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রেও কিছু মাতব্বর টাইপের স্টেক হোল্ডার্স থাকে, যাদেরকে সন্তুষ্ট না রাখতে পারলে আপনার প্রজেক্ট সফল করা সম্ভব হয় না। কিন্তু প্রজেক্টের যে এই মাতব্বর টাইপের স্টেক হোল্ডার বা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স আছে, তাদেরকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, এটাই হচ্ছে আজকের লেকচারের আলোচনার বিষয়। প্রজেক্টে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডারদেরকে আইডেন্টিফাই করার উপায় হচ্ছে স্টেক হোল্ডার ম্যাপিং বা রিপ্রেজেন্টেশন। কিছু টেকনিক আছে, এই টেকনিকের আন্ডারে প্রজেক্টের ইম্পর্টেন্ট স্টেক হোল্ডারসদেরকে ক্যাটাগরাইজ বা আইডেন্টিফাই করা হয়। এক নাম্বার হচ্ছে পাওয়ার, ইন্টারেস্ট, গ্রিড। পাওয়ারটা কি? এটা হচ্ছে ফর্মাল অথরিটি। যেমন ধরেন একটা প্রজেক্টের স্পন্সর, তার পাওয়ার অনেক বেশি। তিনি ইচ্ছা করলে প্রজেক্টটার ডাইরেকশন চেঞ্জ করতে পারেন, তিনি ইচ্ছা করলে প্রজেক্টটাকে ক্যান্সেল করে দিতে পারেন। আবার ইন্টারেস্ট, ইন্টারেস্টটা হচ্ছে যে একজন স্টেক হোল্ডারের এই প্রজেক্টের ব্যাপারে আগ্রহ কতটুকু। অনেক সময় একজন স্টেক হোল্ডারের আগ্রহ অনেক বেশি থাকে, যদিও তার পাওয়ার কম থাকে। আবার এমনও হয় যে তার পাওয়ার অনেক বেশি কিন্তু এই প্রজেক্ট নিয়ে তার আগ্রহ নেই। চলেন তাদেরকে কিভাবে আমরা ম্যাপিং করবো এটা একটু দেখাই। ধরেন এটা যদি আমাদের একটা ডাইরেকশন হয়, আর এটা ধরেন আমাদের হরাইজন্টাল ডাইরেকশন। এখানে আমরা দিলাম হচ্ছে ইন্টারেস্ট, এখানে লো ইন্টারেস্ট, এখানে হাই ইন্টারেস্ট, লো হাই। আর উপরের দিকে থাকবে আমাদের পাওয়ার, এখানে লো পাওয়ার, এখানে হাই পাওয়ার। আপনি এবার এখানে এই যে পাওয়ার এবং ইন্টারেস্টের বেসিসে স্টেক হোল্ডারসদেরকে ফেলবেন। যেই স্টেক হোল্ডারের ধরেন ইন্টারেস্ট কম আবার পাওয়ারও কম, তিনি পড়বেন এখানে। আবার ধরেন তার ইন্টারেস্ট অনেক বেশি কিন্তু তার পাওয়ার কম, তিনি এখানে পড়বেন। আবার যার ইন্টারেস্ট অনেক কম বাট পাওয়ার অনেক বেশি, তিনি এখানে পড়বেন। আবার যার ইন্টারেস্ট অনেক বেশি কিন্তু এবং পাওয়ারও অনেক বেশি, তিনি পড়বেন এখানে। এভাবে আপনি স্টেক হোল্ডারসদেরকে ম্যাপিং করতে পারেন। এখানে আমরা 4টা কোয়াড্রেন্ট বানাইতে পারি। এখানে যারা আছে পাওয়ার বেশি, ইন্টারেস্ট কম, এখানে যারা আছে তাদের পাওয়ার ইন্টারেস্ট দুইটাই কম, এখানে যারা আছে তাদের ইন্টারেস্ট অনেক বেশি কিন্তু পাওয়ার কম, আর এখানে যারা আছে তাদের পাওয়ারও বেশি, ইন্টারেস্টও অনেক বেশি। এবার আসেন আমরা 2 নম্বর মেথডে চলে যাই। 2 নম্বরটা হচ্ছে পাওয়ার ইনফ্লুয়েন্স গ্রিড। এইটাও আপনি এভাবেই করবেন, শুধুমাত্র আপনার এই যে ইন্টারেস্টটা এইটা চেঞ্জ হয়ে যাবে ইনফ্লুয়েন্স দ্বারা। ইনফ্লুয়েন্স জিনিসটা কি? ইনফ্লুয়েন্স হচ্ছে আপনার ফর্মাল পাওয়ার বা অথরিটি না থাকা সত্ত্বেও আপনার প্রজেক্টের ডিসিশনকে সোয়া করার বা ডিসিশনকে প্রভাবিত করার ক্ষমতা থাকাটাই হচ্ছে ইনফ্লুয়েন্স। যেমন ধরেন একজন স্পন্সরের ডিসিশনটাকে ইনফ্লুয়েন্স করতে পারেন প্রজেক্টের টেকনিক্যালি। বিশেষ করে ধরেন একটা টেকনিক্যাল একটা প্রোডাক্ট কিনতে হবে, লাইক একটা সফটওয়্যার কিনতে হবে, সফটওয়্যার লাইসেন্স কিনতে হবে বা কোনো একটা হার্ডওয়্যার কিনতে হবে। তখন যদিও প্রজেক্টের যিনি টেকনিক্যাল লিড তিনি সরাসরি এটা কেনেন না বা ডিসিশন মেক করেন না,
কিন্তু স্পন্সর অ্যাকচুয়ালি তার কথা শুনেই ডিসিশনটা মেক করেন, সুতরাং তার ইনফ্লুয়েন্স অনেক বেশি, বা টেকনিক্যাল লিড যিনি তার ইনফ্লুয়েন্স অনেক বেশি থাকে। এবার আসেন 3 নাম্বার হচ্ছে ইনফ্লুয়েন্স ইম্প্যাক্ট বিল্ড। সিমিলারলি আপনি একটা ডায়াগ্রাম করতে পারেন যেখানে আপনি একদিকে ইনফ্লুয়েন্স একদিকে ইম্প্যাক্ট করে আপনি স্টেক হোল্ডার ম্যাপিং করতে পারেন। ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্টটা হচ্ছে যে কি পরিমাণে, কতটা বেশি পরিমাণে ইম্প্যাক্ট করতে পারেন একটা প্রজেক্টকে একজন স্পেসিফিক স্টেক হোল্ডার। ইম্প্যাক্টটা হচ্ছে যেমন ধরেন একজন রেগুলেটর বা রেগুলেটরি বডি, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এর ইম্প্যাক্ট একটা ব্যাংকের উপরে কি পরিমাণ, বা একটা ব্যাংকিং প্রজেক্টের উপরে কি পরিমাণ, অনেক বেশি। কারণ ইচ্ছা করলে বাংলাদেশ ব্যাংক একটা ব্যাংকের লাইসেন্স না দিতে পারে। এবার আসেন 4 নম্বর হচ্ছে স্টেক হোল্ডার কিউব। দেখেন উপরের এই 3টা ক্ষেত্রেই কিন্তু 2টা ডাইমেনশন ছিল, হ্যাঁ, আইদার পাওয়ার ইন্টারেস্ট, পাওয়ার ইনফ্লুয়েন্স অর ইনফ্লুয়েন্স ইম্প্যাক্ট। বাট আপনি যদি আরো বেশি স্পেসিফিক করতে চান, যে আপনার হয়তো অনেক মানুষ আছে যাদের এই 2টা ক্যাটাগরিতেই হাই আছে, এখন আপনি 3টা ক্যাটাগরির মাধ্যমে দেখতে চান যে কারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তখন আপনি যেটা করবেন, তখন আপনার 3টা ডাইরেকশন দিতে হবে, হ্যাঁ। আপনি পাওয়ার দিলেন, সাথে ইন্টারেস্ট দিতে পারেন, সাথে ইম্প্যাক্ট দিতে পারেন। এই 3টা ডাইরেকশন মিলা, 3 ডাইমেনশন মিলা যারা সবচেয়ে বেশি, সেই সব স্টেক হোল্ডারদের সাথে আপনার রিলেশনশিপ সবচেয়ে স্ট্রং রাখতে হবে। এবার আসেন 5 নাম্বার, স্যালিয়েন্স মডেল। একটা প্রজেক্ট যখন অনেক বড় এবং কমপ্লেক্স হয় এবং যেখানে অনেক স্টেক হোল্ডার্স থাকেন, তখন যেটা হয় যে শুধুমাত্র পাওয়ার এবং ইন্টারেস্ট এই জিনিসগুলো দিয়ে স্টেক হোল্ডার্সদেরকে ম্যাপিং করা যায় না। বিশেষ করে বড় প্রজেক্টগুলোতে দেখা যায় যে বড় এবং কমপ্লেক্স প্রজেক্টগুলিতে অনেক স্টেক হোল্ডার্স থাকেন, অনেকেরই পাওয়ার অনেক বেশি এবং তারা সবাই নিজের কাজটা আগে করায় নিতে চান, হ্যাঁ। তো তখন তাদেরকে শুধুমাত্র এই সিম্পলিফাইড একটা পাওয়ার ইন্টারেস্ট গ্রিড দিয়ে ম্যাপিং করা যায় না। সেজন্য তাদেরকে ম্যাপিং করার জন্য একটা মডেল আছে, সেটাকে বলা হচ্ছে স্যালিয়েন্স মডেল। এখানে কি করা হয়, আপনার 3টা জিনিস থাকে। একটা হচ্ছে তার পাওয়ার কতটুকু, কারণ পাওয়ারফুল লোকজন অলরেডি অনেক বেশি। এই জন্য 2 নম্বরে যাওয়া হচ্ছে যে তিনি যেই কাজটা করতে বলতেছেন তার লেজিটিমেসি কতটুকু। অনেকেই অনেক কিছু চায়, যেমন ধরেন একটা আমি যখন বড় প্রজেক্ট ম্যানেজ করি, লাইক 1000 কোটি টাকার একটা প্রজেক্ট যখন আমি ম্যানেজ করি, তখন স্টেক হোল্ডার্সরা কি মনে করেন যে ওয়াও, এখানে তো অনেক টাকা, এই সুযোগে আমার টিমে প্রয়োজন দেখায়, আমার টিমে একটা কি নিয়ে নেই, নতুন লোক নিয়ে নেই, হ্যাঁ, নতুন হায়ার করার একটা রিজন বের করে আমরা নতুন একজন এমপ্লয়ি হায়ার করে নিই। কিন্তু আমাকে দেখতে হয় যে এইটার আসলে লেজিটিমেসি কতটুকু। তিনি যদি একটা নতুন রিসোর্স চান, তিনি যদি একটা এক্সট্রা টুল চান তার টিমের জন্য, এটার আসলে তার লেজিটিমেসি কতটুকু, যে এই প্রজেক্টের ক্ষেত্রে আসলেই প্রজেক্টটাকে সফল করার জন্য ওনাকে একটা নতুন রিসোর্স বা নতুন একটা হার্ডওয়্যার বা নতুন একটা ইকুইপমেন্ট দেয়া জরুরি কিনা। 3 নাম্বার হচ্ছে আর্জেন্সি। সবাই আর্জেন্ট। বড় প্রজেক্টগুলোতে যেটা হয়, এগেইন সবাই তার নিজের কাজটাকেই সবচেয়ে বেশি আর্জেন্ট দেখাইতে চান, তো বা পুশ করতে থাকেন। এজন্য অনেকেই যারা প্রজেক্ট ম্যানেজাররা, কিছু কিছু প্রজেক্ট ম্যানেজাররা যেটা করে থাকেন, যে বারবার আর্জেন্সি দিচ্ছে তার কাজটাই সবার আগে ডেলিভারি দেওয়ার চেষ্টা করে থাকেন। বাট আপনাকে বুঝতে হবে যে আসলে প্রজেক্টের পয়েন্ট অফ ভিউ থেকে কোন কাজটা আসলে আর্জেন্ট। এই 3টা জিনিস মিলায় আপনি স্টেক হোল্ডার্সদেরকে, বিশেষ করে কমপ্লেক্স প্রজেক্টের অনেক স্টেক হোল্ডার্সরা যখন থাকে, তাদেরকে আপনি ম্যাপিং করে তাদের সাথে আপনি রিলেশনশিপ বিল্ড করতে পারবেন। এইটার বেসিসে আপনি হাইয়েস্ট ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্সদেরকে সিলেক্ট করতে পারবেন। 6 নম্বর হচ্ছে ডাইরেকশনস অফ ইনফ্লুয়েন্স। আপনার আপওয়ার্ড ইনফ্লুয়েন্স কখন করতে হয়, যখন আপনার সিনিয়র ম্যানেজমেন্ট থাকে। স্বাভাবিকভাবে আপনার হায়ারার্কিতে যারা উপরে, তাদেরকে আপনি আপওয়ার্ড ইনফ্লুয়েন্স করবেন। 2 নম্বর হচ্ছে ডাউনওয়ার্ডস। আপনার টিমের আন্ডারে যারা কাজ করে, আপনার আন্ডারে যারা কাজ করে, তারা হচ্ছে তাদেরকে আপনি ডাউনওয়ার্ড ম্যানেজমেন্ট করবেন। এরপরে হচ্ছে আউটওয়ার্ডস, হচ্ছে আউট মানে আপনার কোম্পানির বাইরের যারা, তাদের যে ডাইরেকশনটা, সেই ডাইরেকশনটা হচ্ছে কি আউটওয়ার্ড বা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স। 4 নম্বরটা হচ্ছে সাইডওয়ার্ডস, মানে হচ্ছে আপনার পিয়ার লেভেলে যারা আছে, আপনার সেম লেভেলে সেম র্যাঙ্কিং এ যারা আছে, তাদেরকে ম্যানেজ করা। 7 নম্বরে হচ্ছে স্টেক হোল্ডার প্রায়োরিটাইজেশন। দেখেন এই যে উপরে আমরা যেই মেথডস গুলো শিখলাম, এই এক একটা মেথডের আন্ডারে কিন্তু সেম ক্যাটাগরিতে অনেক স্টেক হোল্ডার পড়েন। যেমন ধরেন পাওয়ার এন্ড ইন্টারেস্ট,
দুইটাই হাই, এরকম স্টেক হোল্ডার অনেকে থাকবেন। তখন এদের মধ্যেও আবার আপনাকে ফার্দার প্রায়োরিটাইজেশন করতে হবে যে কাদের সাথে আপনি মোর স্ট্রঙ্গার রিলেশনশিপ বিল্ড করবেন। তো এই স্লাইডে আমরা মোটামুটি সামারি যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে ওই যে গ্রামের মাতব্বরদেরকে যেভাবে এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলি সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছিলেন, তাদেরকে স্যাটিসফাইড রাখার চেষ্টা করছিলেন, ঠিক একইভাবে প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে আপনার এরকম মাতব্বর টাইপের স্টেক হোল্ডার্স খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে স্ট্রঙ্গার রিলেশনশিপ বিল্ড করবেন। আর এই যে মেথডগুলো আছে, মেথডগুলির মধ্যে প্রথম 3টা হচ্ছে আপনার 2 ডাইমেনশনাল, 4 নাম্বার হচ্ছে 3 ডাইমেনশনাল এখানে, এবং স্যালিয়েন্স মডেলটা ইউজ করা হয় যখন প্রজেক্ট কমপ্লেক্স হয়ে যায় এবং আপনার অনেক স্টেক হোল্ডার্স থাকে। আর ডাইরেকশনস অফ ইনফ্লুয়েন্স বলছি আপনাদেরকে, বুঝাইছি, এবং প্রায়োরিটাইজেশন হচ্ছে ওই যে উপরের যে ম্যাপিংগুলি করবেন এইগুলাকে প্রাইমারি ক্যাটাগরি করে তারপরে আপনাকে ফার্দার প্রায়োরিটাইজেশন করতে হবে যে কাদের সাথে আপনি স্ট্রঙ্গার রিলেশনশিপ বিল্ড করবেন, কাদেরকে আপনি কিভাবে ম্যানেজ করবেন। এবার চলেন আমরা পাওয়ার ইন্টারেস্ট গ্রিড এর মাধ্যমে যেই স্টেক হোল্ডার্সদেরকে আইডেন্টিফাই করা হয় তাদেরকে আমরা কিভাবে ম্যানেজ করব, এইটা নিয়ে একটু বিস্তারিত বলতেছি, কারণ পিএমপিতে এই রিলেটেড প্রশ্ন অনেক সময় আসে। একটু আগে আমরা যেই ড্রয়িংটা করছিলাম যে একই রকম ভাবে আমাদের যে হরাইজন্টাল বা এক্স অ্যাক্সিস যেটা আছে সেটা বরাবর আমাদের ইন্টারেস্ট এখানে হচ্ছে লো, ইন্টারেস্ট এখানে হচ্ছে হাই, সিমিলারলি পাওয়ার এখানে লো, এখানে হচ্ছে হাই। এখন আসেন যাদের ইন্টারেস্ট অনেক কম আবার পাওয়ারও অনেক কম তাদেরকে কি করবেন আপনি, তাদেরকে আপনি মনিটর করবেন। কেন? কারণ হচ্ছে এই স্টেক হোল্ডার্স গুলা কিন্তু যে কোনো সময় হয়তো পাওয়ারফুল হয়ে যেতে পারে, হয়তো তিনি প্রমোশন পাওয়া যাইতে পারেন, অথবা তার পাওয়ার অ্যান্ড ইন্টারেস্ট দুইটাই হয়তো বেশি হয়ে যেতে পারে, তখন তিনি হয়তো এখানে চলে যেতে পারেন। সো লো পাওয়ার লো ইন্টারেস্টকে ইনিশিয়ালি যদিও অনেক বেশি তারা গুরুত্বপূর্ণ থাকেন না, বাট যে কোনো সময় কিন্তু তারা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারেন। তাদেরকে মনিটর করতে হবে আর তাদেরকে কি করতে হবে, জাস্ট এনাফ ইনফরমেশন দিতে হবে। 2 নাম্বারে আসেন হচ্ছে যে তার ইন্টারেস্ট অনেক বেশি বাট পাওয়ার অনেক কম, তাদেরকে কি করবেন আপনি ইনফর্মড রাখবেন। কেন ইনফর্ম রাখবেন? কারণ হচ্ছে যে যেহেতু তার ইন্টারেস্ট অনেক বেশি, হয়তো তিনি আপনাকে বিভিন্ন উপায়ে হেল্প করতে পারেন, হয়তো যাদের পাওয়ার বেশি তাদের সাথে এই গ্রুপের মানুষের হয়তো রিলেশনশিপ ভালো থাকতে পারে, তো এখান থেকে হয়তো ইনি এইখানে যারা আছেন তাদেরকে ম্যানেজ করতে আপনাকে হেল্প করতে পারেন। আচ্ছা, এরপরে আসেন ইন্টারেস্ট অনেক বেশি এবং পাওয়ারও অনেক বেশি, এদেরকে আপনি কি করবেন, ম্যানেজ ক্লোজলি। কিভাবে ক্লোজলি ম্যানেজ করবেন? তাদেরকে ইনফর্মডও রাখবেন, তাদেরকে স্যাটিসফাইডও রাখবেন। মানে হচ্ছে তারা কি কি চায় সেটা আপনাকে খেয়াল করতে হবে এবং সেটা আপনাকে ডেলিভারি করতে হবে। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি প্রজেক্টে কি পরিমাণে প্রোগ্রেস করতেছেন, তাদের যে ইন্টারেস্টটা সেই ইন্টারেস্টটার দিকে, তাদের যেই ডেলিভারেবলস গুলি আছে এই জিনিসগুলোর দিকে আপনি কি পরিমাণে প্রোগ্রেস করতেছেন সেই জিনিসগুলো নিয়ে তাদেরকে ইনফর্ম রাখতে হবে। ফাইনালি এখানে আসেন হচ্ছে যার পাওয়ার অনেক বেশি বাট ইন্টারেস্ট অনেক কম, তাকে আপনাকে কি করতে হবে, স্যাটিসফাইড রাখতে হবে। যদিও তিনি এই প্রজেক্টের ব্যাপারে খুব বেশি ইন্টারেস্টেড না, বাট তাকে যদি আপনি ডিস্যাটিসফাইড করে ফেলেন তাহলে কিন্তু তিনি আপনার প্রজেক্টটা রুইন করে দিতে পারেন। এই পাওয়ার ইন্টারেস্ট গ্রিড নিয়ে প্রশ্ন কিন্তু খুবই কমন পিএমপিতে, সুতরাং আপনারা মনে রাখবেন এটা খুব ভালোভাবে। কিভাবে? এগেইন কারো যদি ইন্টারেস্ট অ্যান্ড পাওয়ার দুইটাই যদি বেশি থাকে তাহলে তাদেরকে ক্লোজলি ম্যানেজ করতে হবে, স্যাটিসফাইড রাখতে হবে এবং ইনফর্ম রাখতে হবে, দুইটাই রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা যদি অপশন থাকে ইনফর্ম বা স্যাটিসফাইড এর মধ্যে যে কোনো একটা, তাহলে আপনি বলবেন স্যাটিসফাইড। পাওয়ারের প্রশ্ন যখনই আসবে তখনই আপনার তাকে স্যাটিসফাইড রাখতে হবে, ইভেন ইফ তার ইন্টারেস্ট লো হয়, তারপরেও এই যে দেখেন তাকে স্যাটিসফাইড রাখতে হবে। আর যদি পাওয়ার অনেক কম থাকে কিন্তু ইন্টারেস্ট থাকে, তাদেরকে আমরা কি রাখবো, ইনফর্মড রাখবো, যেন তারা পাওয়ারফুল লোকদেরকে ম্যানেজ করার ক্ষেত্রে হেল্প করতে পারেন। যাদের পাওয়ারও কম ইন্টারেস্টও কম তাদেরকে যতটুকু মিনিমাল লেভেলের ইনফরমেশন দিয়ে রাখা, কিন্তু তাদেরকে খেয়াল রাখা যে কোনো সময় তারা এখান থেকে হয়তো এখানে বা এখানে চলে যেতে পারেন বা এখানে চলে যেতে পারেন যেন, এবং সেটার বেসিসে তাদের সাথে আমাদের এঙ্গেজমেন্টটা
চেঞ্জ করতে হবে। কারণ আমরা পরের স্লাইডে যাব, বাট এইখানে যদি এই যে টেমপ্লেট আছে, এই টেমপ্লেটে যদি আপনি ক্লিক করেন তাহলে আমাদের এই প্রজেক্ট স্টেক হোল্ডার অ্যানালাইসিস একটা টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। সেখানে ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন যে কিভাবে স্টেক হোল্ডার এই যে ম্যাপিংটা করা যাইতে পারে। ধরেন এই যে এখানে যদি দেন, এই যেখানে দেখেন কলাম কে এন্ড এল এ আপনার পাওয়ার ইন্টারেস্ট দিয়া এখানে ইন্ডিকেট করা হয়েছে। দেখেন লো পাওয়ার যাদের আছে, হাই ইন্টারেস্ট যাদের আছে তাদের ক্ষেত্রে মনে আছে আমরা কিভাবে ম্যানেজ করবো, তাদেরকে ইনফর্ম রাখবো। আবার হাই থাকলে তাদেরকে আমরা স্যাটিসফাইড এবং ক্লোজলি তাদেরকে ম্যানেজ করব। এবার আসেন আমরা একটু প্রশ্ন প্র্যাকটিস করি। A newly appointed project manager for an ERP rollout reviews the stakeholders list. নতুন প্রজেক্ট ম্যানেজার কি করতেছে? স্টেক হোল্ডার্স লিস্টটা রিভিউ করতেছে and finds over 60 identified stakeholders across departments. অনেকগুলো স্টেক হোল্ডার্স আইডেন্টিফাইড করা আছে এই প্রজেক্টের জন্য। তারা বিভিন্ন ডিপার্টমেন্ট, ভেন্ডর্স এন্ড রেগুলেটরস। The PM is not sure where to focus first. এই যে 60 জনের মধ্যে কোন স্টেক হোল্ডারের সাথে প্রথমে রিলেশনশিপ বিল্ড করবেন বা কাকে স্যাটিসফাইড রাখবেন। What should the project manager do next? এক নাম্বার, prioritize stakeholders directly using stakeholder register. কেমনে? রেজিস্টার তো জাস্ট একটা লিস্ট, এটা বেসিসে তো আপনি প্রায়োরিটাইজ করতে পারবেন না, সো এটা আউট। 2 নম্বর হচ্ছে কি, perform a stakeholder analysis to determine relative importance. Looks good, right? কারণ এটাই আমরা শিখলাম যে স্টেকহোল্ডার অ্যানালাইসিসের মাধ্যমে আমরা রিলেটিভ ইম্পর্টেন্সটা খুঁজে বের করবো, পাওয়ার, ইন্টারেস্ট ইত্যাদির মাধ্যমে। সো এই অপশনটাকে আমরা রাখতেছি আপাতত। দেখি এর চেয়ে বেটার কোনো অপশন আছে কিনা। সি, ফলো দ্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মডেল। অফকোর্স এরকম হওয়ার কথা না, কারণ হচ্ছে যে প্রথমে যিনি আসছেন তিনি সবচেয়ে পাওয়ারফুল এবং হাইলি ইন্টারেস্টেড স্টেক হোল্ডার নাও হইতে পারেন, সুতরাং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ডাজন্ট সাউন্ড গুড, সো আউট। অপশন ডি কি, আপডেট স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট প্ল্যান বেসড অন রেজিস্টার। নো, that doesn't work like that. আপনার এঙ্গেজমেন্ট প্ল্যান আপনি তখনই করবেন আফটার, যখন আপনার প্রজেক্ট স্টেক হোল্ডার অ্যানালাইসিস শেষ হয়ে যাবে তখন। সো এইটাও আউট। রাইট অ্যান্সার হচ্ছে পারফর্ম এ স্টেক হোল্ডার অ্যানালাইসিস টু ডিটারমাইন রিলেটিভ ইম্পর্টেন্স। আপনি পাওয়ার, ইন্টারেস্ট, লেজিটিমেসি, আর্জেন্সি ইত্যাদি বিভিন্ন কিছুর বেসিসে আপনি স্টেক হোল্ডারদেরকে অ্যানালাইসিস করবেন, ম্যাপিং করবেন, তার বেসিসে আপনি ফার্দার স্টেপ নেবেন যে কাকে প্রায়োরিটাইজ করবেন, কার সাথে আপনি ইনিশিয়াল বা প্রাইমারি রিলেশনশিপ বিল্ড করবেন। ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন, পিএমপিতে প্রত্যেকটা প্রশ্ন যখন আপনি উত্তর দিবেন, আপনি একজন নিজেকে প্রজেক্ট ম্যানেজার হিসেবে উত্তর দিবেন, অন্য কারো পক্ষ থেকে কিন্তু আপনি উত্তরটা দিবেন না। এই ক্ষেত্রেও আপনাকে নিজেকে চিন্তা করতে হবে প্রজেক্ট ম্যানেজারের প্লেসে, আপনাকে যদি পিএম উল্লেখ করা থাকুক বা না থাকুক। এবার আরেকটা প্র্যাকটিস কোশ্চেন আমরা দেখি। A telecom company is deploying a 5G security infrastructure program spanning. তাহলে কি করতেছে? 5G security infrastructure program sounds big program. Spanning multiple countries involving regulators, internal security teams, external auditors, technology partners with highly interdependent relationship. মানে হিউজ বেস অফ আপনার স্টেক হোল্ডার্স এবং বিভিন্ন টিম, ইন্টারনাল, এক্সটার্নাল ইত্যাদি জায়গা থেকে স্টেক হোল্ডার্স আছেন। এখন বলতেছে যে which classification model should the project manager choose to represent the stakeholder community? মনে আছে আমরা কি বলছিলাম যে অনেক বড় এবং কমপ্লেক্স প্রজেক্টের ক্ষেত্রে একটা স্পেসিফিক মডেল আছে, যে মডেলটা আমরা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে স্যালিয়েন্স মডেল। চলো আমরা দেখবো স্যালিয়েন্স মডেল আছে কিনা। প্রথম হচ্ছে পাওয়ার ইন্টারেস্ট কি, নো, এটা হচ্ছে যে ছোট প্রজেক্টের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে ইনফ্লুয়েন্স মডেল, এই নামের কোনো মডেল নাই। 3 নম্বর হচ্ছে স্যালিয়েন্স মডেল, দেখেন এটা আমরা একটু আগে পড়ছি, সো এইটাই অ্যান্সার হবে। এরপরে হচ্ছে প্রায়োরিটাইজেশন কোনো মডেল না, এটা আপনার ম্যাপিং এর পরে স্টেক হোল্ডার্সদেরকে প্রায়োরিটাইজ করা হয়, সো এইটা আউট। রাইট অ্যান্সার হচ্ছে স্যালিয়েন্স মডেল। সবসময় মনে রাখবেন কমপ্লেক্স প্রজেক্টের অনেক স্টেক হোল্ডার্স যখন থাকে তখন আমরা স্যালিয়েন্স মডেল ইউজ করি। এবার আসেন আমরা দেখবো যে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স। এর মানে হচ্ছে যে একজন স্টেক হোল্ডার কতটুকু এঙ্গেজড এই মুহূর্তে, কতটুকু এঙ্গেজড সেইটা আমরা অ্যাসেস করব একটা ম্যাট্রিক্স পদ্ধতির মাধ্যমে।
সো স্টেক হোল্ডার এঙ্গেজমেন্টে আমরা এখানে দেখব যে দুইটা জিনিস, যে কারেন্টলি একজন স্টেক হোল্ডার কতটুকু এঙ্গেজড আর তাকে আমরা কোন লেভেলে এঙ্গেজ করতে চাই। এখানে আপনার কলাম এ তে আছে হচ্ছে স্টেক হোল্ডার্স এর নাম, এখানে হচ্ছে আনএওয়ার, মানে এই স্টেক হোল্ডার আপনার এই প্রজেক্ট সম্পর্কে জানেই না যে এই প্রজেক্ট এক্সিস্ট করে। 2 নম্বর হচ্ছে রেজিস্ট্যান্ট, তিনি আপনার প্রজেক্ট সম্পর্কে জানেন কিন্তু এই প্রজেক্টের বিরোধিতা করেন, রেসিস্ট করেন। 3 নম্বর হচ্ছে নিউট্রাল, তিনি জানেন কিন্তু এই প্রজেক্টের পক্ষেও না বিপক্ষেও না। 4 নম্বর হচ্ছে সাপোর্টিভ, তিনি এই প্রজেক্টটাকে সাপোর্ট করেন। 5 নম্বর হচ্ছে যে এই প্রজেক্টটাকে তিনি লিড দিচ্ছেন, মানে অ্যাক্টিভলি তিনি এটাকে আগে আনছেন। আর সাপোর্টিভ হচ্ছে কি, যে হ্যাঁ আপনি আগে যান, আপনার কি কি সাপোর্ট দরকার সেটা তিনি দিচ্ছেন। এখন কয়েকজন স্টেক হোল্ডারের ক্ষেত্রে আমরা একটু দেখব। দেখেন মনিকার ক্ষেত্রে তিনি নিউট্রাল, কিন্তু আমরা চাই তিনি যেন লিড দেন, সো এখানে কিন্তু গ্যাপ আছে। মার্কুস, তিনি আনএওয়ার, বাট আমরা তার কি চাই, সাপোর্ট চাই, এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড এঙ্গেজমেন্ট লেভেল। রাভি, তিনি এই মুহূর্তে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আমরা চাইও তিনি সাপোর্ট দেন, সো এটা আমরা যা চাইছিলাম সেই অবস্থাতেই আছে। এরপর হচ্ছে সার্জিও কি, তিনি এই মুহূর্তে কি রেসিস্ট করতেছেন, বাট আমরা তার কাছ থেকে খুব বেশি কিছু চাই না, তার কাছ থেকে আমরা লিডও চাই না, তার কাছ থেকে আমরা সাপোর্টও চাই না, আমরা জাস্ট চাই যে তিনি যেন রেসিস্ট না করেন, তিনি যেন নিউট্রালে থাকেন। এটা হচ্ছে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স এর একটা এক্সাম্পল। চলেন আমরা পরের স্লাইডে আরো ভালোভাবে শিখবো। আসেন এই প্র্যাকটিস কোশ্চেনটা আমরা সলভ করি। You are in charge of an educational project. After analyzing the power of each of its 4 stakeholders, you find out that Monica and Marcus have high power. High power. While Ravi and Sergio have low power. Ravi and Sergio low power. For a deeper insight, you created the stakeholder engagement assessment matrix below. মানে হচ্ছে এইটা আপনি তৈরি করছেন as a project manager. Based on your analysis, which stakeholder should be prioritized in terms of engagement? আচ্ছা, এবার আমরা দেখি যে কাকে আমরা প্রায়োরিটাইজ করব এঙ্গেজমেন্টের ক্ষেত্রে। সার্জিও এন্ড রাভি হ্যাজ লো পাওয়ার, হ্যাঁ, সো তারা আপাতত আমরা এঙ্গেজ না করলেও সমস্যা নেই, বা লোয়ার এঙ্গেজমেন্ট থাকলেও সমস্যা নেই, যদিও সার্জিও রেসিস্ট্যান্ট অবস্থায় আছে, আমরা যেটা চাই না। বাট মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে হাই পাওয়ারফুল যারা আছে তাদের অবস্থা কি সেটা খেয়াল করা। হাই পাওয়ারফুলের মধ্যে মনিকা নিউট্রাল, বাট মার্কুস, দ্যাটস দ্য প্রবলেম, উনি অনেক পাওয়ারফুল, যিনি আপনার প্রজেক্টের ডাইরেকশন চেঞ্জ করে ফেলতে পারেন, যিনি আপনার প্রজেক্টটাকে ক্যান্সেল করে পর্যন্ত দিতে পারেন, এরকম টাইপের একজন মানুষ আনএওয়ার। সো এইটার সাথে এঙ্গেজ করা জরুরি, তাকে আমরা এখান থেকে নিয়ে প্রবাবলি সাপোর্টিভ অর ইভেন লিডিং, যেখানে দরকার তাকে আমরা নিতে চাই। সুতরাং মার্কুস ইজ অ্যান্সার। কারণ কি, এগেইন কারণ হচ্ছে যে তিনি অনেক হাই পাওয়ারফুল, বাট এখনো তিনি আনএওয়ার, তার সাথে আপনি মিনিমাল লেভেলের এঙ্গেজমেন্টও করেন নাই। সো আশা করি পরিষ্কার হয়েছে। ওভারঅল মূল কথা হচ্ছে যে স্টেক হোল্ডার অ্যানালাইসিসের মধ্যে আপনি যেই ম্যাপিং বা রিপ্রেজেন্টেশন করেন সেটার মাধ্যমে আপনি স্টেক হোল্ডারদেরকে ক্যাটাগরাইজ করেন বোঝার জন্য যে কে কতটুকু ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। তারপরে এইটার বেসিসে আপনি আপনার এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স ক্রিয়েট করেন, যে যিনি হাইলি ইম্পর্টেন্ট তাকে আপনি কোন লেভেলের এঙ্গেজমেন্টে তিনি বর্তমানে আছেন এবং সেখান থেকে তাকে কোন লেভেলে আপনি নিতে চান। সাচেস তিনি যদি আনএওয়ার থাকেন বা নিউট্রাল থাকেন, তাকে হয়তো আপনি সাপোর্টিভ লেভেলে বা লিডিং লেভেলে নিয়ে যাইতে চান, বা কেউ যদি রেসিস্ট্যান্ট থাকেন, আপনি চান না যে তিনি রেসিস্ট করুক। এভাবে আপনি আপনার প্রজেক্টটাকে সফল করার ক্ষেত্রে আপনি স্টেক হোল্ডার্সদের এঙ্গেজ করে থাকেন। আশা করি পরিষ্কার হয়েছে।